আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মধ্যপ্রাচ্য। আর মধ্যপ্রাচ্য হচ্ছে ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। পৃথিবীতে যত উল্লেখযোগ্য ঘটনা এখন ঘটতেছে ভূরাজনীতি রিলেটেড, সব কিছুই কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যের সাথে রিলেটেড। তাই মধ্যপ্রাচ্যকে কিন্তু বলা হয় ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। তো আজকে আমরা এই মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করব। আর আমরা যখনই একটা এরিয়া নিয়ে আলোচনা করব বা একটা কন্টিনেন্ট নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমাদের কি করতে হবে, ওই কন্টিনেন্ট সম্পর্কে এবং ওর অবস্থান সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। তো আমরা মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা শুরুর আগে মোটামুটি একটা ধারণা নিয়ে নেই মধ্যপ্রাচ্য কোথায় অবস্থিত। তো আপনারা যদি দেখেন, এই হচ্ছে আমাদের বিশ্বের মানচিত্র। এই বিশ্ব মানচিত্রের মধ্যে আমরা প্রথমেই দেখি যে মধ্যপ্রাচ্যটা মূলত এশিয়াতে অবস্থিত। এখন এশিয়া কোথায় আপনারা যদি দেখেন, এইটা হচ্ছে আমাদের আফ্রিকান কন্টিনেন্ট। আফ্রিকান কন্টিনেন্টের পূর্ব দিকে কিন্তু আমাদের এশিয়া অবস্থিত। আবার যদি আমরা এই পাশে দেখি, এটা হচ্ছে ইউরোপ। এই ইউরোপের কিন্তু আসলে আমাদের দক্ষিণ দিকে এশিয়া অবস্থিত। আবার যদি আমরা আমেরিকা দেখি, এই যে দেখেন আমেরিকা, এই পাশে হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে আমরা বলতে পারি যে আমেরিকা থেকে হচ্ছে আমাদের পশ্চিম দিকে হচ্ছে এশিয়া অবস্থিত। তো আসলে আমরা তো বাংলাদেশে অবস্থিত, আমাদের থেকে আসলে মধ্যপ্রাচ্য কোন দিকে অবস্থিত এটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। এখানে হচ্ছে মায়ানমার আছে, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া। তো আমাদের থেকে বা হচ্ছে এই সাউথ এশিয়া, এই সাউথ এশিয়া থেকে কিন্তু মধ্যপ্রাচ্য কোন দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে সাউথ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত। তো আসলে মধ্যপ্রাচ্য কোথা থেকে শুরু হয়েছে আমরা যদি খেয়াল করি, এই পাকিস্তান, আফগানিস্তান এগুলো কিন্তু আমাদের সাউথ এশিয়ার কান্ট্রি। এই যে ইন্ডিয়া সাউথ এশিয়ার কান্ট্রি। এইখান থেকে এই এরিয়াটা শেষ হওয়ার পর থেকে এই যে ইরান যখন শুরু হলো, তখনই কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য শুরু হলো। তাহলে হচ্ছে ইরান, এই পাশে দেখেন হচ্ছে তুর্কি। এখানে কিন্তু আজারবাইজান, জর্জিয়া এগুলো কিন্তু না, এইগুলো বাদে হচ্ছে তুর্কি, ইরান। তারপরে এই পাশে দেখতেছেন সিরিয়া, লেবানন, কুয়েত। তারপরে এই পাশে হচ্ছে পারস্য উপসাগর, এটা হচ্ছে আমাদের পারস্য উপসাগর। এই পাশে ইউএই আছে, এই পাশে হচ্ছে ওমান, ইয়েমেন। তারপরে এই যে বিশাল এরিয়াটা হচ্ছে সৌদি আরব। তারপর হচ্ছে জর্ডান, ইসরায়েল, লেবানন, সিরিয়া। আর হচ্ছে এই পাশে দেখেন যে আপনার ইজিপ্ট আছে। ইজিপ্ট কিন্তু এই পার্টটা হচ্ছে আমাদের এশিয়ার অঞ্চলের মধ্যে পড়ছে। আবার এই পার্টটা যদি আমরা একটু বিস্তৃতভাবে দেখি, তাহলে এই এরিয়াটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আফ্রিকান কন্টিনেন্টে। তাহলে আমরা বলতে পারি যে ইজিপ্টের এক পার্ট কিন্তু পড়ছে হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের মধ্যে, এই যে আফ্রিকান কন্টিনেন্ট। আরেক পার্ট, এই যে এই পার্টটা কিন্তু পড়ছে হচ্ছে এশিয়ান কন্টিনেন্টে বা মধ্যপ্রাচ্যে। আমরা যদি একটু জুম করি, এই হচ্ছে আমাদের রেড সি। এই যে আমাদের রেড সি বা লোহিত সাগর। আর এইটা হচ্ছে আমাদের ইজিপ্ট। ইজিপ্টের এটাও কিন্তু ইজিপ্টের পার্ট। তো হচ্ছে আমাদের এই যে দেখেন, এটাকে বলা হচ্ছে সুয়েজ গালফ বা সুয়েজ উপসাগর। আমরা যদি আরেকটু জুম করি, তাহলে দেখবেন আমরা যে বলি সুয়েজ খাল, সুয়েজ খাল, এই যে এখান থেকে আমাদের সুয়েজ খাল ক্যানেল কেটে, এই যে দেখেন এই মাঝখান থেকে আমরা যদি আরো জুম করি, এই সুয়েজ ক্যানেল কেটে কেটে আমাদের কোথায় কানেক্ট হয়েছে, এই যে দেখেন এই যে এখানে কানেক্ট হয়েছে। এই যে পোর্ট সৈয়দ যেটাকে বলা হয়, এটা হচ্ছে মিশরের সুয়েজ খাল। তো এটা কিন্তু কানেক্ট হয়েছে আমাদের কোথায়, ভূমধ্যসাগরে। এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সি। সো এইটা, এই সুয়েজ খাল কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য বা হচ্ছে পুরো বিশ্বের বাণিজ্যের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যানেল। তো এইখানে দেখেন যে আমরা একটা জিনিস স্কিপ করলাম, এই সাইপ্রাস কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে পড়ছে। এটাও আমাদের মেনশন করতে হবে, সাইপ্রাসও কিন্তু মধ্যপ্রাচ্যের একটা কান্ট্রি। তো মোটামুটি আমরা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান নিয়ে একটা ধারণা নিয়ে নিলাম। এখন চলেন আমরা মূল লেকচারে চলে যাই। আমরা যেহেতু প্রাচীন সভ্যতা নিয়ে আলোচনা করব না, তাহলে আমাদের উচিত প্রথম মধ্যপ্রাচ্য নিয়ে মোটামুটি একটা ধারণা নিয়ে নেওয়া, যে আগে মধ্যপ্রাচ্য কিরকম ছিল। আমরা মূলত প্রথম বিশ্বযুদ্ধের আগে মধ্যপ্রাচ্য কিরকম ছিল তা নিয়ে একটা সংক্ষেপে ধারণা নিয়ে নেই। তাহলে চলেন শুরু করা যাক। মধ্যপ্রাচ্য হচ্ছে সভ্যতার আদি উৎস হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্যকে বলা হতো সভ্যতার আদি উৎস। তারপর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে হচ্ছে মেসোপটেমিয়া, বর্তমানে হচ্ছে আমাদের ইরাক ছিল অন্যতম। তাছাড়াও দেখেন যে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় সভ্যতার বিকাশ লাভ করেছিল, যা বিশ্বের প্রথম শহরগুলো গড়ে তোলে এবং লেখার মতো গুরুত্বপূর্ণ উদ্ভাবন নিয়ে আসে এই মধ্যপ্রাচ্যের প্রাচীন সভ্যতাগুলো। তারপর যদি আমরা দেখি প্রাচীন মিশরীয় সভ্যতা, বর্তমানে যে আমাদের মিশর আছে, এটা কোথায় হয়েছিল, নীল নদের তীরে, যেখানে পিরামিড ছিল, ফেরাউন ছিল, আমরা এগুলো জানি। তারপর হচ্ছে পার্সিয়ান সাম্রাজ্য, বর্তমান কোথায় ছিল, ইরানে। প্রাচীন বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্য ছিল, যা ভূমধ্যসাগর থেকে ভারত পর্যন্ত
বিস্তৃত ছিল। আমরা যদি আরেকটু দেখি, ইসলামের আবির্ভাব ঘটে হচ্ছে 7ম শতাব্দীতে। তারপর হচ্ছে নাটকীয়ভাবে মধ্যপ্রাচ্যের পট পরিবর্তন হতে থাকে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। তারপর হচ্ছে রাশিদুন, উমাইয়া, আব্বাসীয় খেলাফত ইত্যাদি প্রতিষ্ঠা হয়। আর আব্বাসীয় খেলাফতের অধীনে বাগদাদ ছিল বিশ্বের জ্ঞান চর্চার কেন্দ্র। এগুলো কিন্তু আপনাদের সব কিছুই লাগবে। আপনারা যখন হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস পড়বেন তখন এগুলো আরো ভালোভাবে পড়বেন। আমি শুধু আপনাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি। 1200 সালের দিকে হচ্ছে মধ্যপ্রাচ্য কিন্তু মঙ্গলদের দ্বারা আক্রমণ হয়েছিল। তারপর যদি আমরা দেখি 1517 সালে, এই 1517 সালে অটোমান সাম্রাজ্যের উত্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে অটোম্যানের উত্থান হয়েছে তার মানে 1517 সালে। আর অটোম্যানরা দীর্ঘ সময় মধ্যপ্রাচ্য শাসন করছিল। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় পতনের মুখোমুখি হয়। তার মানে ওভারঅল আমরা মধ্যপ্রাচ্যের প্রাচীন ইতিহাসটা জানা নিলাম মোটামুটি। তাহলে চলেন এবার আমরা মধ্যপ্রাচ্যের বর্তমানে চলে যাই, যে আসলে মধ্যপ্রাচ্যে বর্তমানে কি অবস্থা। তো দেখেন, মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় চলা 3টা জিনিস নিয়ে আলোচনা করতে হবে। প্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের ব্রিটেনের পরস্পর বিরোধী 3টা চুক্তি। ব্রিটেন কি করছিল মধ্যপ্রাচ্যকে নিয়ে? 3টা পরস্পর বিরোধী চুক্তি করছে প্রথম বিশ্বযুদ্ধের সময়। এই চুক্তিগুলো কি ছিল? প্রথম যে চুক্তিটা নিয়ে আমরা পড়বো এটা হচ্ছে আমাদের সাইকাস পিকট চুক্তি। এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য বোঝার জন্য, বা মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা বোঝার জন্য, বা মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার পেছনে দায়ী হচ্ছে মূলত এই সাইকাস পিকট চুক্তি। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কে নিবে তা নিয়ে কত সালে, 1916 সালে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি গোপন চুক্তি হয়। প্রথম বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল তখন কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স দুইটাই শক্তিশালী কান্ট্রি ছিল। তখন পর্যন্ত কিন্তু ইউএসএ বা আমেরিকা ততটা শক্তিশালী হিসেবে ভূ রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে প্রবেশ করে নাই। তো আমরা বলতে পারি ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দুইটা কলোনিয়াল কান্ট্রি ছিল, যারা কি করত, বিভিন্ন অঞ্চলে কলোনি ক্রিয়েট করত। তো তারা কি করলো, 1916 সালে হচ্ছে নিজেদের মধ্যে একটা চুক্তি করলো। কি চুক্তি করলো? যে প্রথম বিশ্বযুদ্ধে জয়ের পর যে মধ্যপ্রাচ্য আছে, মধ্যপ্রাচ্যের এরিয়াগুলোকে কি করবে, তারা নিজেদের মধ্যে ডিভাইড করে নেবে। এই চুক্তিটা কিন্তু গোপন ছিল, যেটা হচ্ছে সাইকাস পিকট চুক্তি নামে পরিচিত। এখন সাইকাস পিকট কেন আসলো এটা যদি আপনারা দেখেন, যে প্রথমেই দেখবেন যে হচ্ছে এখানে ব্রিটেনের পক্ষে কর্নেল মার্ক সাইকাস, ব্রিটেনের পক্ষে এই চুক্তিটা স্বাক্ষর করছিল হচ্ছে কর্নেল মার্ক সাইকাস, এবং ফ্রান্সের পক্ষে ফ্রেশোয়া জর্জ পিকট। তাহলে এইখান থেকে আসছে ব্রিটেনের পক্ষ থেকে সাইকাস আর ফ্রান্সের পক্ষ থেকে হচ্ছে পিকট। তার জন্য নামটা হইতো কিন্তু সাইকাস পিকট চুক্তি। এই সাইকাস পিকট চুক্তির মাধ্যমে অঞ্চলগুলোকে কি করছিল, নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। ব্রিটেন বর্তমানে যে আমাদের জর্ডান, ইরাক এবং কুয়েত নামে অঞ্চল আছে, ওই এরিয়াটা দখলে নেওয়ার ইচ্ছা পোষণ করছে। এবং ফ্রান্স কি করলো, একই সময় হচ্ছে ফ্রান্স নেওয়ার চিন্তা করলো হচ্ছে সিরিয়া, লেবানন এবং দক্ষিণ তুরস্ক। এই এরিয়াটা হচ্ছে ফ্রান্স নেবে বলে তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হইলো। তারপর দেখেন যে এই চুক্তিটা তারা যখন করছে তখন কিন্তু স্থানীয় জাতিগোষ্ঠী, ধর্মীয় জাতিগোষ্ঠীর মতামত বা সাংস্কৃতিক গুরুত্ব দেওয়া হয় না। পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু আমরা আজকেও এই বিরোধগুলো লক্ষ্য করতে পারি, দেশগুলোকে হচ্ছে ডিভাইড করার জন্য। চলেন আমরা দেখে নেই এবার দ্বিতীয় চুক্তিটা কি ছিল। দ্বিতীয় চুক্তিটা ছিল উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহীদের সাথে চুক্তি। এই চুক্তিটাও কিন্তু পরস্পর বিরোধী চুক্তির একটা পার্ট ছিল। দেখেন যে কিভাবে তারা এই চুক্তিটা করলো। 1916 সালে মক্কার আমির হচ্ছে শরীফ হোসেনের নেতৃত্বে, উনি কি ছিলেন, মক্কার আমির ছিলেন। শুরু হয় আরব বিদ্রোহ। এখন আরবরা তখন কি চাচ্ছিল, যে তারা উসমানী সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের অধীনে থাকবে না, তারা চাই হচ্ছে স্বাধীন হতে। তারা মূলত চাচ্ছিল হচ্ছে আরব ভূখণ্ডের স্বাধীনতা। তো ব্রিটিশরা এই সুযোগটা নিল, যে তৎকালীন মিশরের ব্রিটিশ হাই কমিশনার ছিলেন হচ্ছে, নাম কি ছিল ওনার, হেনরি ম্যাকমোহন। তিনি বলেন যে ব্রিটেন আরবদের স্বাধীনতার প্রশ্নে পূর্ণ সমর্থন দিবেন। তার মানে ব্রিটেন কি করলো, যে আরবের যে বিদ্রোহীরা ছিল, যারা কি করতেছিল, অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করতেছিল, তাদেরকে বললো আমরা তোমাদের পুরোপুরি সমর্থন দেব। কিন্তু তারা পূর্ণ সমর্থনের কথা বলে দেখেন কি করলো, আরব ও অটোম্যানদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে গোপনে ব্রিটেন ও ফ্রান্স ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার সব আয়োজন করে ফেললো। এই যে আমরা দেখলাম সাইকাস পিকট চুক্তির মাধ্যমে তারা অলরেডি 1916 সালে হচ্ছে ভাগও করে নিছে, যে আসলে ব্রিটেন কতটুক পাবে এবং ফ্রান্স কতটুক পাবে। কিন্তু এই দিক দিয়ে আরবদের আবার বলতেছে যে তোমরা যখন উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে বা হচ্ছে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে
জয় লাভ করবা তখন আমরা তোমাদের এই পুরো অঞ্চল শাসন করতে দিব। তার মানে দেখেন দুইটা কিন্তু হয়ে গেল আমাদের কি পরস্পর বিরোধী চুক্তি। তারপর যদি আমরা দেখি যে আরব বিদ্রোহীদের ব্রিটেন প্রতিশ্রুতি দেয়, কি প্রতিশ্রুতি দেয়? যুদ্ধ জয়ের পর আরবদের ইরাক সিরিয়া সহ গোটা আরব উপদ্বীপ মিলিয়ে বিশাল এলাকা শাসন করতে দিবে। তাহলে দেখেন যে এখানে আরব উপদ্বীপ বলতে কি বোঝানো হয়েছে, আবার ইরাক আর সিরিয়াকে কেন আলাদা করা হইলো। আমরা যদি একটু ম্যাপে যাই তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হতে পারবো। এই ছিল আমাদের মধ্যপ্রাচ্যের ম্যাপ। তো আমরা যদি একটু জুম করি তাহলে দেখেন যে আসলে এটা হচ্ছে রেড সি আর এটা হচ্ছে পার্সিয়ান গালফ। এই দুইটার মাঝখানের এই অঞ্চলটা কিন্তু আরব উপদ্বীপ বলা হচ্ছে। কিন্তু দেখেন যে ইরাক এবং সিরিয়া কিন্তু আমাদের এই আরব উপদ্বীপের বাইরে। তো যখন ব্রিটিশরা এই আরব বিদ্রোহীদের সাথে চুক্তি করলো যে তারা যখন অটোম্যান থেকে স্বাধীন হবে তখন তাদের এই বিশাল অঞ্চল শাসন করতে দিবে, তখন কিন্তু তারা যে প্রতিশ্রুতিটা দিয়েছিল এই যে এই অঞ্চল আরব উপদ্বীপ পাশাপাশি আমাদের সিরিয়া ইরাক এই পুরো অঞ্চলটা কিন্তু তারা কি করবে, আরব বিদ্রোহীদের শাসন করতে দিবে। এই ছিল ব্রিটিশদের চুক্তি আরব বিদ্রোহীদের সাথে। তারপর যদি আমরা দেখি ব্রিটিশ সেনা এবং নৌবাহিনীর সহায়তায় কত সালে 1917-18 সালে মক্কা জেদ্দা সহ হেজাজ দখল করে নেয়। ব্রিটেন কি করে, বাগদাদ এবং জেরুজালেম দখল করে তাদের অবস্থান শক্ত করে। এই ছিল আমাদের দ্বিতীয় চুক্তি। আমরা যদি এর পরের চুক্তিটা দেখি যে আসলে ব্রিটিশরা পরস্পর বিরোধী তৃতীয় কোন চুক্তিটা করলো, এই চুক্তিটা হলো বেলফোর ঘোষণা। এটা আরো মারাত্মক চুক্তি, যা বর্তমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মূল কারণ, বা মধ্যপ্রাচ্যের যে আমাদের অস্থির অবস্থা, এই অস্থির অবস্থার মূল কারণ আমাদের এই বেলফোর ঘোষণা। এই চুক্তিটাকে মূলত বলা হয় বেলফোর ডিক্লারেশন 1917। এই চুক্তিটা মূলত ব্রিটিশরা করছিল ইহুদিদের সাথে প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিদের সমর্থন আদায়ের জন্য। দেখেন যে এই চুক্তিটা মূলত 2 নভেম্বর 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস বেলফোর, নামটা মনে রাখেন খুবই ইম্পর্টেন্ট, জেমস বেলফোর ওয়াল্টার রথচাইল্ডকে 2 নভেম্বর 1917 সালে জেমস বেলফোর ওয়াল্টার রথচাইল্ডকে যে চিঠিটা লিখছিল, এই চিঠির একটা পার্ট দেখেন। এই চিঠিতে লেখা ছিল, হিজ ম্যাজিস্ট্রিস গভর্নমেন্ট view with the favor the establishment in Palestine of national home for Jewish people। এই চিঠিটার মধ্যে কিন্তু ইহুদিদেরকে বলা হয়েছে যে তারা ফিলিস্তিনে একটা ইহুদিদের জন্য জুইশ হোম নির্মাণ করবে। এটাই ছিল কিন্তু বেলফোর ঘোষণা। এই ঘোষণাটা কিন্তু 1917 সালের 9 নভেম্বর পত্রিকায় প্রকাশিত হয়, যার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছে। বর্তমানে 1948 সালের আগে কিন্তু ইসরায়েল রাষ্ট্র নামে কোনো রাষ্ট্র ছিল না, বা ইসরায়েল নামে কোনো আলাদা রাষ্ট্র পৃথিবীর মানচিত্র ছিল না। আমাদের মধ্যপ্রাচ্যে যে প্যালেস্তাইন ছিল, এই প্যালেস্তাইনে কিন্তু 1948 সালে এই বেলফোর ঘোষণার উপর ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছে। তারপর ইতিহাস তো আমরা জানি যে ক্রমাগত যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এখনো চলছে। ফিলিস্তিন তো পুরোপুরি দখল করে নিল, সেটেলমেন্ট করে ফিলিস্তিনি নেটিভ যে জনগণ আছে তাদের থাকার এখন কোনো জায়গায় নেই ধরতে গেলে। তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে অনেকটা। 2 দিন আগেও লেবাননে অ্যাটাক শুরু হইলো। তো আপনারা জানেনই যে বর্তমানে ইসরায়েল মধ্যপ্রাচ্যে কি করতেছে। আরব দেশগুলোর উত্তেজনা বৃদ্ধি করার জন্য কিন্তু বেলফোর ঘোষণা দায়ী। দ্বিতীয় রিজনটা হলো আমাদের তেল ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ। প্রথম 1908 সালে ইরানে তেল আবিষ্কার হয়। আমরা জানি মধ্যপ্রাচ্যের তেল রিজার্ভের মোট পৃথিবীতে যত তেল রিজার্ভ আছে তার 76% তেল রিজার্ভ আছে মধ্যপ্রাচ্যে, যার জন্য আমাদের আন্তর্জাতিক শক্তিগুলোর বিশেষ আগ্রহ রয়েছে। তারপর বলতে পারি যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপিয়ান দেশগুলোর মতো বিশ্ব শক্তি এই অঞ্চলে তেলের উপর নির্ভরশীল। এই সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘাত ঘটে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ইরান ইরাক যুদ্ধ, কুয়েত আক্রমণ 1990 সালে অন্যতম। বিশ্ব শক্তিগুলো এই মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখার জন্য একটা নীতি অনুসরণ করে। এই নীতিটাকে বলা হয়েছে ডিভাইড অ্যান্ড রুল। মানুষ যখন একসাথে থাকে বা সবার ভিতর ঐক্য থাকে, বা একটা অঞ্চলের প্রত্যেকটা কান্ট্রির ভিতর ঐক্য থাকে, ওই অঞ্চলে কিন্তু বাইরের শক্তিগুলো সুযোগ নিতে পারে না। কিন্তু মধ্যপ্রাচ্য কিন্তু তারা ঐক্যবদ্ধ না। মধ্যপ্রাচ্যকে শোষণ করার জন্য বা তার সম্পদ লুট করার জন্য বিশ্ব শক্তিগুলো যেই স্ট্র্যাটেজি ইউজ করে ওইটার নাম ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজি। আপনার খেয়াল করলে দেখবেন যে গোত্রে গোত্রে দাঙ্গা লেগে আছে, জাতিতে জাতিতে দাঙ্গা লেগে আছে, শিয়া সুন্নি দাঙ্গা লেগে আছে, তারপর উপজাতিদের সাথে দাঙ্গা আছে, কুর্দিদের সাথে দাঙ্গা আছে। তো পুরো মধ্যপ্রাচ্যটাকে এরকম ভাবে ডিভাইড করে রাখছে যে তারা কখনো এক হইতে পারে না। আর যতদিন এক না হইতে পারবে ততদিন বিশ্ব শক্তিদের
লাভ, তারা যত সুযোগ সুবিধা নেওয়ার দরকার তারা নিতে পারবে। কিন্তু যদি এক হয়ে যেত তখন কিন্তু আর এই সুযোগগুলা নিতে পারতো না। তার মানে আমরা বলতে পারি তাদের স্ট্র্যাটেজি হলো ডিভাইড অ্যান্ড রুল। তারা হচ্ছে ডিভাইড করে রাখবে মধ্যপ্রাচ্যকে এবং তারা শাসন করবে, হয়তো সরাসরি হস্তক্ষেপ করবে, না হয় হচ্ছে পরোক্ষভাবে তারা শোষণ করবে। আমরা যদি পরের কারণটা দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে ধর্মীয় বিভাজন। এটা হলো মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম একটা কারণ। সুন্নি এবং শিয়া মুসলিমদের মধ্যে ধর্মীয় যে বিভাজন আছে, আমরা জানি হচ্ছে ইরান হচ্ছে শিয়া প্রধান দেশ আর সৌদি আরব হচ্ছে সুন্নি প্রধান দেশ। তো এই দুই দেশের মধ্যে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা সবসময় লেগেই থাকে। এখন তারা নিজেদের মধ্যে হচ্ছে ক্ষমতা বৃদ্ধির জন্য তারা অন্যান্য যত দেশ আছে ওই দেশগুলোতে কি করে, নিজেদের বিভিন্ন গ্রুপ করে এবং হচ্ছে কুন্দল সৃষ্টি করে নিজেদের ক্ষমতা জাহির করতে চায়। আর এর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে ইয়েমেনে সৌদি আরবের অ্যাটাক। ইয়েমেন হচ্ছে শিয়াপন্থী এবং ইরান হচ্ছে ইয়েমেনকে অলওয়েজ সাপোর্ট দিয়ে আসে। আর হচ্ছে ইয়েমেন থেকে হচ্ছে এই শিয়াপন্থীরা একসময় সৌদি অ্যাটাক করে, সৌদিতে বিভিন্ন ধরনের হামলা চালায়। তার প্রতিবাদে ইয়েমেনে টানা কয়েক বছর হচ্ছে সৌদি আরব আমেরিকার সহায়তা নিয়ে হচ্ছে বোমা বর্ষণ করে এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে। সো এটাও কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার অন্যতম কারণ। তাছাড়া আমরা বলতে পারি সিরিয়া, ইরাকের মতো দেশগুলোতে সংঘাত বৃদ্ধি পাইছে এই সুন্নি এবং শিয়া বিরোধের জন্য। আমরা যদি পরের রিজনটা দেখি, পরের রিজনটা হলো অভ্যন্তরীণ রাজনীতির সংকট এবং কর্তৃত্ববাদী শাসন। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার প্রচলন আছে। যেহেতু হচ্ছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ না, তারা হচ্ছে কর্তৃত্ববাদী শাসন পরিচালনা করে, যেখানে রাজনৈতিক অধিকার সীমিত এবং মত প্রকাশের স্বাধীনতা প্রায় অনুপস্থিত। এসব দেশে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী এবং সাধারণ জনগণের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক বৈষম্য আছে, যা গণবিক্ষোভ এবং সংঘাতের জন্ম দিয়েছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি 2011 সালে শুরু হওয়া আরব বসন্ত, এটা আমরা সবাই জানি শুরু হয়েছে হচ্ছে তিউনিসিয়াতে। তারপর মিশর, লিবিয়া, সিরিয়ার জনগণের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। অর্থাৎ হচ্ছে গণতন্ত্র না থাকার জন্য বা হচ্ছে কর্তৃত্ববাদী শাসন থাকার জন্য মানুষের অধিকার অনেকটাই খর্ব হয়, মানুষ তাদের কথা বলতে পারে না। তারপর যদি আমরা পরের রিজনটা দেখি, পরের রিজন হলো জাতিগত সংখ্যালঘুদের অধিকার এবং রাষ্ট্রহীন জনগোষ্ঠী। আমরা এখানে দেখি যে মধ্যপ্রাচ্যে কুর্দি, ইয়াজিদি এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিয়ে দীর্ঘকাল ধরে সংঘাত চলছে। কুর্দিরা রাষ্ট্রহীন জনগোষ্ঠী হিসেবে দেখেন কোথায় কোথায় আছে, ইরাক, সিরিয়া, তারপর হচ্ছে তুরস্ক এবং ইরানে বসবাস করছে। তারা দীর্ঘদিন ধরে একটি স্বাধীন কুর্দিস্তানের জন্য লড়াই করে যাচ্ছে। এই দাবির কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার কুর্দি জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব চলছে। চলেন আমরা ম্যাপে দেখে নেই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আসলে কুর্দিস্তান বলতে কি বোঝানো হচ্ছে। আপনারা যদি দেখেন সাউদার্ন তুর্কি, এটাকে বলা হচ্ছে নর্দার্ন কুর্দিস্তান। আশা করি আপনারা ম্যাপে এখন হচ্ছে দেশগুলোকে চিনতে পারবেন, যেহেতু আগে আমরা ম্যাপ সম্পর্কে ভালো একটা ধারণা নিয়েছি। এখানে দেখেন নর্দার্ন কুর্দিস্তান বলতে নর্থ পার্ট, উপরের পার্ট। এটা দেখেন সাউদার্ন তুর্কি, মানে যে এটা হচ্ছে তুরস্ক, তুরস্কের নিচের যে পার্টটা সাউথ পার্টটা, এটাকে বলতেছে হচ্ছে নর্দার্ন কুর্দিস্তান। তারপর যদি দেখি আমরা নর্দার্ন ইরাক, ইরাকের নর্দার্নকে বলা হচ্ছে সাউদার্ন কুর্দিস্তান। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইরাক। এই ইরাকের নর্থ মানে হচ্ছে উপর দিকে, এই যে এই নর্থ, এইটাকে আসলে বলা হচ্ছে কুর্দিস্তান, এই পুরো কুর্দিস্তানের সাউদার্ন কুর্দিস্তান। তারপরে দেখেন নর্থ ওয়েস্টার্ন ইরান, এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে নর্থ ওয়েস্টার্ন ইরান, এটাকে বলা হচ্ছে ইস্ট কুর্দিস্তান। এই যে দেখেন এই পার্ট হচ্ছে আমাদের ইস্ট কুর্দিস্তান। তারপর যদি দেখি আমরা নর্দার্ন সিরিয়া, এই যে এটা হচ্ছে আমাদের সিরিয়া, নর্দার্ন সিরিয়া, সিরিয়ার নর্থ, এইটাকে বলতেছে হচ্ছে কুর্দিস্তানের কোথায়, ওয়েস্ট। সো এই জিনিসটা আপনার বুঝতে হবে, এই পুরো অঞ্চলটাকে আসলে বলা হচ্ছে কুর্দিস্তান। এই অঞ্চলের জন্য হচ্ছে এই রাষ্ট্রহীন জনগোষ্ঠী কুর্দিরা এই চারটা দেশের সরকারের সাথে তাদের দ্বন্দ্ব লেগেই আছে। আমরা যদি পরের রিজনটা দেখি তাহলে দেখবো যে বিদেশি হস্তক্ষেপ এবং গোষ্ঠী সমর্থন নীতি। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপ বড় ভূমিকা রাখছে। তার মধ্যে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো প্রায়ই তাদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের সংঘাতে হস্তক্ষেপ করে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি সিরিয়া সংকটে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন নীতি, অথবা ইয়েমেনের সৌদি আরব ও ইরানের হস্তক্ষেপ সংকটকে আরও গভীর করেছে। ইয়েমেনে হুতিদের সাপোর্ট দিচ্ছে ইরান, একই সময় সৌদি আরব তার হচ্ছে মিত্রদেরকে নিয়ে ইয়েমেনে বোমা হামলা করেছিল। তো এই জিনিসগুলো আসলে সমর্থন, গোষ্ঠীর সমর্থন এবং বিদেশি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে রাখছে। তো আমরা যদি সামারাইজ করি, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান
এবং মধ্যপ্রাচ্যের সংক্ষিপ্ত ইতিহাস এবং মধ্যপ্রাচ্য যে সংকট চলছে এই সংকটের পিছনে যে কারণগুলো আছে, বিহাইন্ড দ্য রিজন যেগুলো আছে ওইগুলো আমরা পরের ভিডিওতে মধ্যপ্রাচ্যের খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, ওইটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংকট। আপনাদের যদি মধ্যপ্রাচ্য রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই লেকচার কোথাও যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে মধ্যপ্রাচ্য রিলেটেড দ্বিতীয় লেকচারে, যেখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব, ইসরায়েল ফিলিস্তিন সংকট। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।